জজ সাহেব সত্যেনের এই বাংলোটি খাঁটি বার্মাটিকে তৈরি বিশাল প্রাসাদের মতো। সমুদ্র প্রতি মুহূর্তে পায়ের কাছে ছলাৎ ছলাৎ সেলাম জানিয়ে যায়। নিস্তব্ধ সন্ধ্যায় শুধু জলধ্বনির মাঝে নিঝুম বসে থাকেন জ্যোতিরিন্দ্র। মায়াবী সমুদ্রের ধরা না দেওয়া ভঙ্গি দেখে তার তীব্রভাবে বিনোদিনীর মুখ মনে পড়ছে। মুখ, চোখ, স্তন, কোমর সব স্মৃতিপটে ভেসে উঠে যেন আগুন জ্বালিয়ে দিচ্ছে। তার সেই অনিন্দ সুন্দর অঙ্গে শয়তান গুরমুখের থাবা পড়েছে। তার মনেও কি সে জায়গা পেয়েছিল? এই অপরূপ সমুদ্র তীর, এই তারা খচিত রাত্রি কিছুই যেন মনে ছাপ ফেলে না জ্যোতির। তার এক্ষুনি ছুটে যেতে ইচ্ছে করছে বিনোদিনীর কাছে। মাইল মাইল দূরত্ব পেরিয়ে সমুদ্রের নোনা বাতাস ভেদ করে বিনোদের শরীরের ঘ্রাণ নাকে এসে পাগল করে তোলে জ্যোতিকে। জ্ঞানদ্বারা ফিরে এসেও দেখলেন জ্যোতি মুখ নিচু করে নিঝুম বসে আছেন। রবি ও জ্ঞানদা তার দুপাশে এসে বসেন। ঈষৎ উদ্বিগ্ন জ্ঞানদা জ্যোতিকে আদর করে কাঁধে হাত রেখে জানতে চান, কি হয়েছে নতুন ঠাকুরপো? মন খারাপ? আমাদের সঙ্গে এলে না কেন? জ্যোতি চুপচাপ মেজ বৌঠানের কাঁধের উপর মাথা রাখেন। সমুদ্রের ঢেউ যেরকম বাংলোর সিঁড়িতে এসে টোকা মারে, জ্যোতির কপালের ওপর সেরকম মায়াবী টোকায় শুশ্রূষা করতে চায় জ্ঞানদার আঙুল গলে। নীরবতা ভেঙে রবি হঠাৎ মেজ বৌঠানের দিকে আঙুল তুলে গেয়ে ওঠেন, হে গো নন্দ রানী, আমাদের শ্যামকে ছেড়ে দাও। রবি দু তিনবার গাওয়ার পরেই গান পাগল ভাইঝিরা তার সঙ্গে গলা মেলাতে শুরু করে। নতুন গান তুলে নেওয়ার আশ্চর্য গুণ আছে ওদের। রবির কিন্নর কণ্ঠের সঙ্গে বিবি ও প্রতিভার ঋণ ঋণে সুরেলা গলা মিশে উদ্বেগ ভরা সন্ধেটা আবার মনোরম হয়ে ওঠে। কিছুদিনের মধ্যেই জোড়াসাঁকো থেকে খবর এলো রবির বিয়ের সব ব্যবস্থা পাকা। কার্তিক মাসের শেষের দিকে কারওয়ার থেকেই জাহাজে বোম্বাই এসে রেলপথে কলকাতায় ফিরে এলেন রবি, জ্যোতি ও কাদম্বরী। কি এক বিচিত্র কারণে জ্ঞানদা রবির বিয়েতে যেতে চাইলেন না। সৌদামিনীও কারওয়ারে থেকে গেলেন। বিয়ে করতেই হবে, অথচ বিয়ে নিয়ে রবির দুশ্চিন্তা কমে না। তার মধ্যেই বন্ধু প্রিয়নাথ সেন ও নগেন্দ্রনাথ গুপ্তকে নিজের বিয়ের নেমন্তন্নে চিঠি পাঠিয়ে জানালেন, আগামী রবিবার 24শে অগ্রহায়ণ তারিখে শুভ দিনে শুভ লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবে। আপনি তদুপলক্ষে বৈকালে উক্ত দিবসে 6 নম্বর জোড়াসাঁকোস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদি সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয়বর্গকে বাধিত করিবেন। ইতি অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। রবির গায়ে হলুদ হয়ে গেল সাদামাটা ভাবে। তারপরেই ও বাড়িতে আইবুড়ো ভাত খেতে যেতে হলো মেজ কাকিমার কাছে। মেজ কাকিমা যোগমায়া নিজেও যশোরের মেয়ে, তার উপর ভবতারিণী তার দুঃসম্পর্কের বোন। তিনি তাই এই সম্বন্ধে খুব খুশি। 5 নম্বর বাড়ির 3 ভাইপো অবন, গগন, সমরেরাও রবিকা আসছেন বলে উত্তেজিত হয়ে উকিঝুঁকি মারছে। সবুজ রঙের নকশা করা জমকালো দৌড়দার শালগায়ে দিয়ে রবি যখন খেতে এলেন, ভাইপো অবনের মনে হলো যেন দিল্লির বাদশাহ এসেছেন। ঘরে থরে থরে অন্ন ব্যঞ্জন সাজানো, সুচিত্রিত পিঁড়ে পেতে রবিকে বসানো হলো। তাকে ঘিরে যত দিদি, বৌঠান, কাকিমার দল প্রশ্নের বাণ ছুটাচ্ছেন, কি রে বউ পছন্দ হলো? কিরে রবি, বউ কেমন হবে? রবি লজ্জায় মাথা নিচু করে খেয়ে যাচ্ছেন, উত্তর দিচ্ছেন না। মনে মনে তিনিও ভাবছেন, সত্যি তো, বউ কেমন হবে? রবির বিয়ে হলো খুব সাধারণ ভাবে। রবি এ ঘর থেকে একটু হেঁটে ও ঘরে গেলেন বিয়ে করতে। নিজেরই বাড়ির পশ্চিমের বারান্দা ঘুরে অন্দরে এলেন।
ঠাকুরবাড়ির নিয়ম মতো কনে পক্ষকে কলকাতায় এসে বিয়ে দিতে হলো। বিয়ে হলো জোড়াসাঁকোর বাড়িতেই। কোনো ধুমধাম নেই, শুধু দু একজন বন্ধু বান্ধব, বাড়ির লোকেরা আর শ্বশুর বাড়ির কয়েকজন। রবির বিয়ের সাজ বলতে পারিবারিক একটি বেনারসি শাল। যার যখন বিয়ে হয় তিনি গায়ে দেন বরসজ্জার উপকরণ হিসেবে। রবি এসে দাঁড়ালেন পিঁড়ির উপরে। কালো ডুরে বেনারসি পরা এক আত্মীয়া বরণ করে নিলেন তাকে। কনেকে অন্দরে এনে 7 পাক ঘোরানো হলে বরকনে চললেন বাইরের দালানের সম্প্রদান স্থলে। সম্প্রদানে বাড়ির মেয়ে বউরা যায় না, শুধু ছোটরাই সাক্ষী রইল। বাসরে বসেই রবি নিজের স্নায়বিক উত্তেজনা ঢাকার জন্য ঠাট্টা তামাশা শুরু করলেন। মেয়েরা অনেক যত্ন করে ভাঁড়কুলো খেলার আয়োজন করেছে। বরকনেকে ঘিরে খেলতে বসেছে, আর খেলার শুরুতেই রবি সব ভাঁড় উপুর করে খেলা পণ্ড করে দিলেন। কিছুতেই যেন তার মন বসছে না। মেয়ে বউরা সব হইচই করে ওঠেন। ছোট কাকিমা ত্রিপুরা সুন্দরী বলে উঠলেন, ও কি করিস রবি? এই বুঝি তোর ভাঁড় খেলা? ভাঁড়গুলো সব উল্টো পাল্টে দিচ্ছিস কেন? রবি চারদিকে তাকিয়ে নতুন বৌঠানকে কোথাও দেখতে পান না। ছটফট করে বলে ওঠেন, কি করব ছোট কাকিমা, দেখছো না সব যে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আমি তাই নিজেই ভাঁড়গুলো উল্টে দিচ্ছি। কোথায় গেলেন নতুন বৌঠান? রবির বিয়ে আর তিনিই নেই। বিয়ের পিঁড়ি ছেড়ে তাকে খুঁজে আনতে চান রবি, কিন্তু পরক্ষণেই বালিকা বধূর ঘোমটা ঢাকা মুখের দিকে তাকিয়ে ভাবেন, এর তো কোনো দোষ নেই। মেয়েরা সবাই তাকে গান গাইতে সাদাসাদি করছে, ছোট কাকিমাও। হঠাৎই রবি নববধূর দিকে তাকিয়ে যেন দুষ্টুমি করে দিদির লেখা একটি গান গেয়ে ওঠেন। আমরি লাবণ্যময়ী, কে ও স্থির সৌদামিনী, পূর্ণিমা জোছনা দিয়ে মার্জিত বদনখানি, নেহারিয়া রূপ হায় আঁখি না ফিরিতে চায়, অপ্সরা কি বিদ্যে ধরি, কে রূপসী নাহি জানি। বেচারি রোগা শ্যামলা গাঁয়ের বধূটি লজ্জায় জড়সড় হয়ে আরো বড় করে ঘোমটা টানেন। কার সঙ্গে তার বিয়ে হলো, কোথায় এসে পড়লেন, কিছুই তিনি জানেন না। রবি আরো 2-1টি গান গাইলেন, কিন্তু আসর যেন কিছুতেই জমল না। কোথায় গেলেন জ্যোতি দাদা? কোথায় নতুন বৌঠান? মেজ দাদা মেজ বৌঠানি বা কেন এলেন না? রবি বুঝতে পারেন না। যে বাড়ির খিলানে খিলানে সৃষ্টির উল্লাস ভেসে বেড়ায়, রবির বিয়ের দিনে কেন যেন সেই সুর বাজল না। বরং একটি দুঃসংবাদ এসে বাড়ির পরিবেশ আরো ম্রিয়মান করে তুলল। শিলাইদহে জমিদারির কাজ দেখতে গিয়েছিলেন বড় জামাই সারদা প্রসাদ। হঠাৎ তার মৃত্যু হয়েছে। সৌদামিনী তখন কারোয়ারে। জ্যোতি তার পাঠালেন গুরুতর অসুস্থতার খবর দিয়ে। 2 দিন পরেই তড়িঘড়ি সৌদামিনীকে নিয়ে শোকস্তব্ধ জোড়াসাঁকোয় পৌঁছলেন সত্যেন ও জ্ঞানদা। শোকের মধ্য দিয়ে অচেনা শ্বশুর বাড়ির সঙ্গে বালিকা বধূর পরিচয় ঘটল। রবির নামের সঙ্গে মিলিয়ে এ বাড়িতে তার নতুন নাম রাখা হলো মৃণালিনী।